অনেক দিন পর আমার সেই অতীতের পুরনো বান্ধবীরা আসবে, তো তাদের জন্য কিছু রান্না বান্নার আয়োজন করেছি। আয়োজন বলতে এই আর কি, তারা আসবেই সন্ধ্যার পর, সেজন্য নাস্তার আয়োজন করলাম। তাদের সাথে আমার অনেক দিন যাবত দেখা হয় না। ভাবিরা আমাকে খুব মিস করে, খুব অস্থির হয়ে গেছে আমাকে দেখার জন্য। ফোন দিয়ে বলে, ভাবি আজকে আপনার বাসায় আসবো। তো আমিও বললাম আসেন, অনেক দিন যাবত আপনাদের সাথে দেখা হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কেএসএম কুকারি। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে আসলাম। নাস্তার জন্য হালিম রান্না করব। আগে থেকে ফ্রিজ থেকে নামিয়ে গরু মাংস ভিজিয়ে রেখেছিলাম, সেটাই পাশের চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি। এইদিকে হাফ লিটার দুধ জাল বসিয়ে দিয়েছি, গোল্ডেন সেমাই রান্না করব। এ পর্যায়ে দিয়েছি এলাচ আর স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু মিষ্টি জাতীয় যত আইটেম রান্না করি সবগুলোর মধ্যে এলাচের ফ্লেভারটা পছন্দ করি। আর অন্যান্য মশলা বলতে তেজপাতা, দারচিনি ব্যবহার করি না, তাহলে মনে হয় যেন এর স্বাদই নষ্ট হয়ে যায়। এইদিকে হালিমের সাথে খাওয়ার জন্য লাচ্চা পরোটা বানাবো। এর জন্য 3 কাপ আটা নিয়েছি, এর সাথে দিয়েছি 2 টেবিল চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। তো আটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিব। হালিমের সাথে পরোটা বেশ ভালোই লাগে। যেহেতু সন্ধ্যার পর আসবে, এনারা আবার গল্পের রানী, গল্প করতে করতে বেশ রাত হয়ে যাবে, রাতের খাবারও খাবে না। তো এই টাইপের খাওয়া দাওয়া করলে রাতের খাবারের প্রয়োজন হয় না। তো সেই চিন্তা ভাবনা করে আইটেমগুলো তৈরি করে নিচ্ছি। এইদিকে আমার কিন্তু আটা মথে নেওয়া হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে এক পাশে রেখে দিব। বাকি কাজগুলো সেরে পরোটা বানিয়ে নিব। এইদিকে হালিম রান্নার জন্য নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এইদিকে দুধ ঘন হয়ে গিয়েছে, এখানে নারকেল পাউডার নিয়েছি, 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে চিনি দিয়েছি, যে যেমন মিষ্টি খান ওইভাবে চিনিটা দিয়ে নেবেন। নারকেল পাউডার দেওয়ার কারণে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে কোরানো নারকেলও ইউজ করতে পারেন। আমি কিন্তু শুরু থেকে দুধের মধ্যে চামচ রেখে দিয়েছি, এর ফলে দুধের মধ্যে যে বলক আসবে, উতলিয়ে যে পড়াটা সেটা পড়বে না। এই পর্যায়ে গোল্ডেন সেমাই দিয়েছি দুধের মধ্যে। এই সেমাইটা দেওয়ার পরে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, 1টা কি 2টা বলক আসলে নামিয়ে নিতে হবে, না হলে বেশি গলে যাবে, খেতে একটুও ভালো লাগবে না। তো এই তো সেমাই কিন্তু হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফ্যানের নিচে ঠান্ডা হতে দিয়েছি। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন প্লিজ তারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা পেজটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন। তো এইদিকে হালিম রান্নার জন্য পাতিলে বেশ কিছু পেঁয়াজ দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে শুকনা মশলাগুলো দিয়ে দিব। তো শুকনো মশলা বলতে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে মশলাগুলো হালকা ভেজে নিব তেলের মধ্যে। এ পর্যায়ে দিয়েছি আদা রসুন বাটা। মশলাগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে, যাতে করে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। এই পর্যায়ে দিয়েছি মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দিবেন। হালিমের মধ্যে ঝাল না হলে ভালো লাগে না। তো আমি কিন্তু মরিচের পরিমাণটা বেশিই দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো হলুদ, লবণ, জিরা, গরম মশলা গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। এখন মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে মশলার মধ্যে। মাংস কিন্তু আগে থেকেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মশলার মধ্যে কিছুক্ষণ ভেজে কষানোর জন্য ঝোল দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে এই ঝোলের মধ্যে হতে থাকুক। এইদিকে পরোটার ভিতরে দেওয়ার জন্য কর্নফ্লাওয়ারের সাথে তেলের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এর সাথে 2 টেবিল চামচ তেল দিয়েছি। এখন পরোটা বানানোর জন্য আটাটা মথে লেচি কেটে নিব। তো এই পর্যায়ে ভালো করে আটা মথে নিতে হবে। আটা যত সফট হবে পরোটাগুলো খেতেও নরম তুলতুলে হবে। আটা মথা হয়ে গেলে হাতের আন্দাজে পরোটার লেচি কেটে নিচ্ছি, বা যেভাবে আপনারা পরোটার সাইজ রাখতে চান সেই অনুযায়ী লেচি কেটে নেবেন। বেশি বড় না বেশি ছোটও না, মিডিয়াম আকারে কেটে নিচ্ছি। তো সবগুলো লেচি কাটা হয়ে গিয়েছে, এখন পরোটাগুলো বানিয়ে নিব। তো এই ফাঁকে বলি, আমার প্রিয় আপু ভাইয়াদের যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এদিকে কিন্তু রুটিটা বানানো হয়ে গিয়েছে। এখন কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে পুরো রুটির মধ্যে মাখিয়ে নিব। এই মিশ্রণটা মাখানোর কারণে পরোটার মধ্যে লেয়ার সৃষ্টি হবে। এইদিকে কিন্তু মিশ্রণটা মাখানোর পরে পরোটার উপরে আটা ছিটা দিয়েছি, এতে করে লেয়ারগুলো খুলে খুলে আসবে পরোটা ভাজার পরে। এই পর্যায়ে ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ওইভাবেই কেটে নেবেন, দেখেই বুঝে নেবেন। এখন কেটে রাখা রুটিটা হাত দিয়ে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নিয়ে হাতের সাহায্যে লম্বা করে নিয়ে হাতের মাধ্যমে পেঁচিয়ে নিতে হবে।
তো এভাবেই লাচ্চা পরোটার ডো তৈরি করে নিতে হবে। যে কোনো কাজ ভালো লাগা এবং ভালোবাসা দিয়ে করলে কোনো কষ্টই কষ্ট মনে হয় না। সবগুলো লেচি আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এদিকে কিন্তু আমার হালিমের মাংস কষানো হয়ে গিয়েছে। এখন ভিজিয়ে রাখা হালিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে একেবারে রান্না করে নেব। এই পর্যায়ে অনবরত নেড়ে রান্নাটা করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো আর তো কিছু দেখানোর নেই, আমি পুরো রান্নাটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এই পর্যায়ে কাঁচামরিচ ফালি করে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব, এরপর নামিয়ে নিব। তো হালিমটা কিন্তু হয়ে গিয়েছে, এখন পাশের চুলায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এইদিকে পরোটা ভাজার জন্য তাওয়া বসিয়ে নিচ্ছি, তাওয়া গরম হতে থাকুক। হালিম রান্নার ফাঁকে ফাঁকে সবগুলো লাচ্চা পরোটার লিচি বানিয়ে নিয়েছি। এখন সবগুলো পরোটা বানিয়ে নিব। পরোটা যে কত রকমের হয়, স্বাদ একই, জাস্ট এক একটার বৈশিষ্ট্য এক এক রকম। তো এই তো আমার বাকি পরোটাগুলো তৈরি হয়ে গিয়েছে। তো যাই হোক, পরোটাগুলো ভেজে নেব। আমি মেহমান আপ্যায়নে কখনো মন খারাপ করি না। যখনই বাসায় মেহমান আসে চেষ্টা করি নিজেদের সামর্থ্যের মধ্যে আপ্যায়ন করতে। আমি কিন্তু সব সময় মেহমান আসার আগে সব কাজ কমপ্লিট করে রাখি, যাতে করে তারা আসলে তাদেরকে সময় দিতে পারে। আমার এই জিনিসটা ভালো লাগে না, কেউ বাসায় আসলে আর আমি যদি কাজে ব্যস্ত থাকি তাহলে কেমন যেন লাগে। বিশেষ করে তখন কাজ করতে গেলে সবগুলো কাজ এলোমেলো হয়ে যায়, সেজন্য আগে থেকেই সব গুছিয়ে রাখি। সবগুলো পরোটা একে একে ভেজে নিচ্ছি। পরোটাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। ভাজার পরে অনেক ক্রিস্পি হয়েছে। এখন হালিমের মধ্যে বাগার দিয়ে নিব। এই তো বেশ কিছু পেঁয়াজ দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে ভাজা হয়ে আসলে এর মধ্যে হালিমের মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে বাগার দিয়ে নিব। এইভাবে করে বাগার দিয়ে নিলে হালিমের টেস্ট বহুগুণে বেড়ে যাবে। হালিমটা খেতেও অসাধারণ লাগে। এই তো আমার হালিম রান্নাও কমপ্লিট। যেহেতু মেহমান আসতে দেরি আছে, তো যখন টেবিলে খাওয়াগুলো সার্ভ করব তখন তার আগ মুহূর্তে গরম করে পরিবেশন করব। তো এখন পরোটাগুলো রেডি করে নিচ্ছি। এই পর্যায়ে এভাবে করে পিটিয়ে নিলে প্রতিটা পরোটার ভাঁজ খুলে যাবে। মেহমান যেহেতু বেশ কয়েকজন, তো সেই চিন্তা ভাবনা থেকেই পরোটাগুলো কেটে নিচ্ছি, পরিবেশন করতে সুবিধা হবে। আসলে প্রতিটা কাজেই যখন কৌশল খাটিয়ে করা হয় তাহলে সেই কাজের প্রতি অনীহা আসে না, তখন কাজটা অনেকটা সহজই হয়ে যায়। কঠিন কাজেই তখন মনে হয় কি এটা কোনো কাজই না। কথা বলতে বলতে সবগুলো পরোটা কাটা হয়ে গিয়েছে, এর মধ্যে সব কাজ গোছানো হয়ে গিয়েছে। তো এই তো মেহমানরা চলে আসলো, অনেক দিন পর তাদের সাথে দেখা হলো। একটা সময় ছিল আমাদের প্রতিদিন দেখা হতো। তো এক পর্যায়ে ছেলে মেয়ে যখন বড় হয়ে গেল, যে যার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেল, সেই থেকে আমাদের মাঝে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। আগে তো এমন হতো, ভাবি আজকে এই ভর্তা তৈরি করেছি তাড়াতাড়ি বাসায় চলে আসেন। আবার দেখা গেছে ছেলে মেয়ের স্কুল যখন ছুটি হতো, ছুটির পর এক এক দিন এক একজনের বাসায় খাওয়া দাওয়া আড্ডা হতো, বেশ ভালোই দিন কেটেছিল। তখন কিন্তু সবগুলো ছোট ছোট ছিল, অত পড়াশোনার তো চাপ ছিল না। যখন বড় ক্লাসের দিকে উঠলো, স্কুলও চেঞ্জ হলো, তখন হতো কি আমরা সপ্তাহে এক এক দিন এক একজনের বাসায় দেখা করতাম। তো এরই মধ্যে ভাবিদের সাথে ভালোই আলাপ হয়েছে, সবার কি অবস্থা, কেমন দিনকাল কাটছে, সবকিছু মিলিয়ে ভালোই গল্প হয়েছে। অনেক রাত হয়ে গিয়েছে, ভাবিরা যেহেতু আমার এই আশেপাশে থাকে তেমন কোনো সমস্যা নেই। সবগুলো নাস্তা রেডি করে নিচ্ছি। এখানে কিছু পরোটা রেখে দিচ্ছি, ছেলে কোচিং থেকে আসলে খাবে। এই তো সবগুলো নাস্তা রেডি, এখন টেবিলে দিয়ে দিচ্ছি। তো হয়েছে কি, সপ্তাহের পর মাসে একবার দেখা হতো, এইভাবে পর্যায়ক্রমে দূরত্ব সৃষ্টি হয়েছে। এখন বছরে একবার দেখা হয়, অবশ্য আমার সাথে, ওনাদের তাও দেখা হয় যেহেতু তারা সবাই একই স্কুলে দিয়েছে তার মাধ্যমে। আমার যেহেতু এই শহরে আমার রিলেটিভ বলতে কেউ নেই, যখন ছেলে মেয়েকে স্কুলে দিলাম ওনাদের সাথে পরিচয় হওয়ার পরে আমাকে ওনারা ছোট বোনের মতোই আদর করতো। এখানে তো অনেকেই ছিল, কিন্তু তাদের সাথে মেশার পর একটা টক্সিক রিলেশনে ভুগতাম। এতটাই প্যারায় ছিলাম, কিছু না, যার যার চলা সে চলতো, যার যার খাওয়াগুলো সে খেত। বরং তারা আমার চেয়েও ভালো চলাফেরা করতো, তবুও কেন জানি আমার সব ব্যাপারে তাদের বেশি খুঁতখুঁতে স্বভাব ছিল। এর সাথে মিশতে পারবে না, এর সাথে চলতে পারবে না, সারাক্ষণ এগুলো নিয়ে গোল মিটিং বসতো। তো সব কিছুতে তাদের কেন জানি জ্বালা ছিল। আমার একটা কথা মাথায় আসে না, তাদের তো অ্যাটলিস্ট এটা চিন্তা করার দরকার ছিল, সে তো এমনিতে তার হাজব্যান্ডের প্যারায় থাকতে হয়, তাহলে আমরা কেন তাকে কাটা গায়ে লবণ ছিটাচ্ছি। তো কি বলবো, আসলে এগুলো নিয়ে বলার কোনো শেষ নেই। এই তো এরই মধ্যে সবাই নাস্তা দেওয়া হয়ে গিয়েছে, সবাই অলরেডি খেতে বসে গিয়েছে। এই যে দেখতেছেন, এরা কিন্তু আমার ছেলের ব্যাচের, কিন্তু ছেলের ফ্রেন্ড না হয়ে আমার মেয়ের সাথেই তাদের ভালো ফ্রেন্ডশিপ। আমার ছেলে লাজুক টাইপের, সবার সাথে অতটা মিশে না। আমরা যেরকম ভাবিরা একপাশে গল্প নিয়ে বসি, আমার মেয়েও বান্ধবীদেরকে পেয়ে গল্পের ঝুড়ি নিয়ে বসে।
এই তো এদিকে ভাবিরাও খেতে বসেছে। তো সবাইকে অনেক দিন পর দেখার পরে বেশ ভালোই লাগছে, সময়টাও বেশ ভালোই কেটেছে। এইদিকে আপনাদের ভাইয়ার নাস্তাটা রেডি করে নিচ্ছি, ওনাকে নাস্তাটা দিয়েই আমি বসবো। তো যাই হোক, আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটি লাইকে পারে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।